ইন্টারপোলের হুলিয়া নিয়ে লন্ডন থেকে উড়াল। দুবাই বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্তের পর গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ। দ্রুত দেশে ফেরাতে তৎপর সরকার। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক। তারল্য সংকট কাটাতে ২৫০০ কোটি টাকা ধার দেওয়ার পর সিদ্ধান্ত, কাল থেকে নিরবচ্ছিন্ন লেনদেনের আশা। জুলাই হত্যাযজ্ঞের মামলা নিষ্পত্তিতে ধীরগতি। ৭ মাসেও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি হাসিনা কামালের সাজার আপিল। প্রস্তুতির ঘাটতিতে থেমে আছে শুনানি, দাবি প্রসিকিউশনের। অবশেষে যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি সই নিশ্চিত করলেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধের পাশাপাশি উন্মুক্ত হবে হরমুজ প্রণালী। চুক্তির খবরকে স্বাগত জানালো বিশ্ব। এবং বিশ্বকাপ অভিযানে দাপুটে জয় জার্মানির। নবাগত কুরাসাওকে স্মরণ করানো হলো ব্রাজিল ম্যাচ। ৭-১ গোলে বিধ্বস্ত করলো ৪ বারের চ্যাম্পিয়নরা। নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান। ভোরের সময় সঙ্গে আছি আমি আলিশা। সিঙ্গাপুর বা থাইল্যান্ড যেতে লন্ডন থেকে উড়াল। দুবাইয়ে ট্রানজিটের সময় বাধে বিপত্তি। বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্ত হন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। পাসপোর্ট জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় জারি করা ইন্টারপোলের তথ্যে তাকে গ্রেফতার করে দুবাই পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিল একাধিক দেশের পাসপোর্ট ও আমিরাতের বৈধ রেসিডেন্সি পারমিট। সংযুক্ত আরব আমিরাত থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। দুদকের মামলায় ইন্টারপোলের ওয়েবসাইটে অনেকদিন ধরে মোস্ট ওয়ান্টেড আসামি সাবেক আইজিপি বেনজির আহমেদ। দেশের সীমাহীন দুর্নীতির প্রতীক হয়ে ওঠা বেনজির আহমেদ দুবাইয়ে আছেন এমন আলোচনা দীর্ঘদিন ধরেই মানুষের মুখে মুখে। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের বিভিন্ন মামলায় তাকে দেখানো হয়েছে ফেরারি। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুদকের করা মামলায় তাকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছিল, কিন্তু বারবার তার অবস্থান বদল নিয়ে তৈরি হয় দোয়াশা। দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা জানান, লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাত্রা করেছিল পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। পরিকল্পনা ছিল দুবাইয়ে ট্রানজিট শেষে গন্তব্য পৌঁছানোর। তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ক্যামেরায় ধরা পড়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরেই হয়ে যায় তার যাত্রার শেষ গন্তব্য। এমন ভাবে আমরা আসলে কখনোই দেখিনি ইন্টারপোলের মাধ্যমে কোনো অপরাধীকে বিদেশ থেকে ধরে বাংলাদেশে নিয়ে আসা হয়। তো এটি যদি সত্যি যদি আমরা কার্যকর করতে পারি, তাহলে ভবিষ্যতে অর্থ পাচারকারীরা তারা একটু হলেও ভয় পাবে। উনি সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়েছে, এই খবরে আমরা প্রবাসীরা স্বস্তি প্রকাশ করছি। আইনের মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে আমি বিশ্বাস করি। দুবাই পুলিশের বরাতে জানা যায়, বেনজির লন্ডন থেকে সিঙ্গাপুর বা থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন। নির্ধারিত ফ্লাইটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিটে নামার পর অন্য যাত্রীর মতোই ইমিগ্রেশন ও নিরাপত্তা ব্যবস্থার আওতায় আসেন তিনি। ইন্টারপোলের নোটিশের সূত্র ধরে দুবাই বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্ত হওয়ার পর দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে। ১২ জুন দুবাইয়ের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বেনজির আহমেদের গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। জানা গেছে, গ্রেপ্তারের সময় তার কাছে একাধিক দেশের পাসপোর্ট ও আমিরাতের বৈধ রেসিডেন্সি পারমিট ছিল। আওয়ামী লীগ সরকারের সময় থেকে দুর্নীতির প্রতীক হয়ে ওঠা বেনজির আহমেদ দুবাইতে আছেন এমন আলোচনা সবার মুখে মুখে ছিল। তাছাড়া তিনি এখানে বৈধ অবৈধভাবে অঢেল সম্পদের মালিক হয়েছেন, সে আলোচনাও ছিল সবার মুখে মুখে। বেনজির গ্রেপ্তার হওয়ার পর এখানকার প্রবাসী বাংলাদেশিরা স্বস্তি প্রকাশ করেছেন এবং সেই সাথে ধন্যবাদ জানিয়েছেন দুই দেশের সরকারকে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। দ্রুতই সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনা হবে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ইন্টারপোলের সহায়তায় বেনজির আহমেদকে গ্রেফতার পুলিশের বড় সাফল্য উল্লেখ করে মন্ত্রী বলেন, অপরাধী যত শক্তিশালী হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়। সংক্ষেপে
সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন দুদক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় 2024 সালের 18 এপ্রিল। সংস্থাটির অনুসন্ধানে বেরিয়ে আসে বেনজির ও তার পরিবারের সদস্যদের বিপুল অবৈধ সম্পদ। অনুসন্ধান চলাকালেই 2024 সালের 4 মে সপরিবারে দেশ ছাড়েন বেনজির। অনুসন্ধানে এখন পর্যন্ত বেনজির আহমেদ ও তার পরিবারের 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, গুলশানে 4টি ফ্ল্যাট, 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব এবং 3টি বিও হিসাব খুঁজে পায় দুদক। পরে সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দেন। বেনজির ও তার পরিবারের বিভিন্ন জায়গায় আরও সম্পদের তথ্য বেরিয়ে আসে বিভিন্ন সংবাদ মাধ্যমের অনুসন্ধানে। পুলিশের সাবেক মহাপরিদর্শক ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে প্রায় 600 বিঘা জমি ক্রয় ও দখল হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্ট, গাজীপুরে 150 বিঘার বেশি জমিতে ভাওয়াল রিসোর্ট ও স্পা ছাড়াও নারায়ণগঞ্জের রূপগঞ্জে 24 কাঠা জমিতে ডুপ্লেক্স বাংলো তৈরি করেন সাবেক আইজিপি। এসব সম্পদ এরই মধ্যে নিয়ন্ত্রণে নিয়েছে প্রশাসন। প্রভাবশালী এই আইজিপি নানা কারণে ছিলেন বিতর্কিত। ক্ষমতার অপপ্রয়োগ করে টানা 10 বছর বেআইনিভাবে ঢাকা বোট ক্লাবের সভাপতি পদ ধরে রেখেছিলেন। ওই সময়ে ক্লাবটির প্রায় 32 কোটি টাকা আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। ভর্তির যোগ্যতা পূরণ না করেও অনিয়মের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে ডিগ্রি নেন বেনজির। অবশেষে বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতারের তথ্য জাতীয় সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার অধিবেশনে তিনি জানান, তাকে গ্রেফতারে 2025 সালের 11 এপ্রিল ইন্টারপোলে আবেদন করে পুলিশ সদর দফতরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। রেড নোটিশ জারির পর সাবেক এই আইজিপিকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। তাকে দ্রুতই দেশে ফেরানো হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রেড নোটিশের মাধ্যমে ইন্টারপোল কর্তৃক সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয় গ্রেফতারের জন্য। গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি, আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। 2024 সালের অক্টোবরে বেনজিরের বিরুদ্ধে করা দুদকের মামলায় বলা হয়, পরিচয় গোপন করে সরকারি চাকুরিজীবী হওয়া সত্ত্বেও তিনি নীল বা লাল পাসপোর্ট গ্রহণ করেননি, বরং ক্ষমতার অপব্যবহার করে বেসরকারি চাকুরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করেন। পাসপোর্ট জালিয়াতির মামলায় দুবাইয়ে তাকে গ্রেফতার করা হলেও দেশে ফেরানোর পর অবৈধ সম্পদ অর্জন সহ অন্যান্য মামলার মুখোমুখি করা হবে। ইন্টারপোলে আবেদন করেছিলাম 2টা মামলার প্রেক্ষিতে। মামলা দুটি, একটা পাসপোর্ট জালিয়াতির মামলা আর একটি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একটা মামলায় চার্জশিট দেওয়া হয়েছে, আপনাদের ইতিমধ্যে বলেছি, সেটা ট্রায়াল চলছে। পাসপোর্ট জালিয়াতি সহ আরও 5টি মামলার তদন্ত চলছে। বেনজির আহমেদকে গ্রেফতারের বিষয়টি গত 12 তারিখ একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করেছে দুবাই পুলিশ। বেনজির আহমেদ 2020 সালের এপ্রিল থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি 2015 সালের জানুয়ারি থেকে 2020 সালের এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন। তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এদিকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতারে বাংলাদেশ পুলিশের কোনো ভূমিকা নেই, সব কৃতিত্ব ইন্টারপোলের। তাকে দেশে আনা ও বিচার নিশ্চিত করা এখন সরকারের সদিচ্ছার ব্যাপার। রাতে সিলেট সার্কিট হাউসে তিনি আরো বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে সংসদে কথা বলতে নিষেধ করা হয়েছে। এটা আমাদের পুলিশের কৃতিত্ব না, এটা ইন্টারপোলের কৃতিত্ব, এবং এটা এই সরকার তার উপরে ইন্টারপোলের অ্যালার্ট জারি করায় নেই, এটা প্রিভিয়াস গভর্নমেন্ট করাই গেছে। বেনজির সাহেব ওখানে ধরা পড়েছেন, তিনি কি দুবাইয়ের কারাগারেই দিন কাটাবেন নাকি বাংলাদেশে আসবেন তার দেশে, এটা নির্ভর করবে সরকারের সদিচ্ছার উপর। তার একটা বিশাল রোল ছিল মানুষকে আয়নাগরে পাঠানোর ব্যাপারে, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের ব্যাপারে। তিনি মাস্টার মাইন্ড ছিলেন। এমনকি 5 আগস্টের পরে দেশ থেকে পালিয়ে গিয়েও দেশে অস্থিরতা সৃষ্টির জন্য তার অনেকগুলা অডিও ক্লিপ ফাঁস হয়েছে, তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন।
সেই রকম মানুষকে তো অবশ্যই আইনের আওতায় আনা উচিত। মূল অ্যাচিভমেন্টটা হবে যদি তাকে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করা। ধর্ষণ ও ভ্রূণ নষ্টের ঘটনায় তরুণীর বিয়ের চাপ এড়াতে অপহরণ নাটক সাজিয়ে নিজেই আত্মগোপনে যান শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া। পরে নিখোঁজের অভিযোগ তুলে সরকারকে দায় দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এদিকে পুলিশ জিসানের সঙ্গে কাউকে দেখা করতে দিচ্ছে না এমন অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় উপনেতা। শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধান নিখোঁজের ঘটনায় নানা নাটকীয়তা শেষে সামনে আসে প্রকৃত ঘটনা। পুলিশ জানায়, এক তরুণীকে ধর্ষণ ও ভ্রূণ নষ্টের ঘটনার পর বিয়ের চাপ এড়াতে অপহরণ নাটক সাজিয়েছিলেন তিনি। আপনাকে ধন্যবাদ। রোববার সংসদে সরকারি ও বিরোধী দলের আলোচনায় উঠে আসে জিসানের প্রসঙ্গ। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শিবির নেতা নিখোঁজের ঘটনায় সরকারকে দায় দেওয়ার চেষ্টা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর অনুসন্ধানে উঠে এসেছে তার অপহরণের নাটক। বিয়ে না করার টালবাহানায় জিসান নিজেই আত্মগোপন করে তার চাচাতো ভাই মোহাম্মদ রাসেল আহমদের মাধ্যমে দাউদকান্দি থানায় একটি নিখোঁজ জিডি করেন। এ বিষয়ে অনেকেই ভেরিফাইড ফেসবুক পেজে তার নিখোঁজের বিষয়টি অন্যভাবে বর্ণনা করে সরকারকে দায়ী করতে চেয়েছিল এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পরে সেটা আমরা মনে করলাম এই ঘটনা জাতির সামনে প্রকাশ করা দরকার। এরপরই সংসদ বিরোধী দলীয় উপনেতা বলেন, জিসানের সঙ্গে কাউকে দেখা করতে দিচ্ছে না পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জিসানের খোঁজ জানতে চান আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। একই সঙ্গে জিসানকে কেন্দ্র করে নতুন কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন বিরোধী দলীয় উপনেতা। একটি দলকে কন্ডেম করার জন্য ইন্টেনশনালি এটা এখানে ফেস করছে। জিসান এখন কোথায় আছে? 1 নাম্বার। 2 নম্বর কথা হচ্ছে এখানে কুমিল্লার পুলিশ জিসানের সাথে কারো কথা বলতে সাংবাদিকদেরকে দেখা করতে দিচ্ছে না, এবং যে মেয়েটার কথা বলা হয়েছে ওই মেয়েটার সাথেও কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না। তাহলে এটা কেন? এখন কি কোনো প্লট তৈরি হচ্ছে? 11 জুন রাতে কুমিল্লার দাউদকান্দি বাজার এলাকা থেকে জিসান নিখোঁজ হয়েছেন বলে থানায় জিডি করা হয়। পরে জেলা পুলিশের একাধিক টিম অনুসন্ধান শুরু করে। স্থানীয় লোকজনের সহায়তায় লাকসাম এলাকা থেকে জিসান মিয়া প্রধানকে উদ্ধার করা হয়। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বিরোধী দলের নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে বিএনপির এক এমপির মন্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ। এ নিয়ে হট্টগোলের পর কুমিল্লা 6 আসনের এমপি মনিরুল হক চৌধুরীর বক্তব্যের একাংশ কার্যবিবরণী থেকে বাদ দেন ডেপুটি স্পিকার। বাজেট আলোচনায় অংশ নিয়ে এক পর্যায়ে জামায়াত ইসলামীর সঙ্গে ভালো সম্পর্ক থাকার কথা বলেন মনিরুল হক। এ সময় গল্পের ছলে পোশাক নিয়ে মন্তব্য করেন তিনি। সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ প্রতিবাদ জানাতে শুরু করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। তখন মনিরুল বলেন, তার কথায় কেউ ছোট হয়ে থাকলে এজন্য ক্ষমা প্রার্থী তিনি। পরিস্থিতি শান্ত করতে দফায় দফায় চেষ্টা করেন ডেপুটি স্পিকার। পরে মনিরুলের বক্তব্যের একাংশ এক্সপাঞ্জ করেন তিনি। আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, 2 জনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা ভিতরে আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না। মাননীয় সদস্য প্লিজ পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না। ঠিক না। মাননীয় সদস্য, আপনি যে বক্তব্য দিয়েছেন পার্সোনাল ফ্রিডম নিয়ে, এই অংশটুকু এক্সপান্স করা হলো। পার্সোনাল ফ্রিডম নিয়ে কেউ কথা ভবিষ্যতে বলবেন না। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ পুরো পরিচালনা পরিষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার রাতে বাংলাদেশে ব্যাংক থেকে দেয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পরিষদের সব ক্ষমতা ও দায়িত্ব পালন করার দায়িত্ব দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের উপর অর্পিত ক্ষমতা বলে এবং ব্যাংক কোম্পানির স্বার্থে, আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান সহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে। তারল্য সংকট কাটাতে ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই সহায়তার পর
কাল থেকে গ্রাহকরা নিরবচ্ছিন্নভাবে টাকা তুলতে পারবেন বলে আশ্বস্ত করেছেন ব্যাংকটির ভারপ্রাপ্ত এমডি। টাকা ধার পাওয়ার পর গভর্নরের সঙ্গে প্রায় 3 ঘন্টা বৈঠক করেছে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। একটা মাত্র ব্যাংক, যে ব্যাংক তারল্য সংকটে অন্য ব্যাংকেও হেল্প করত, এইভাবে ব্যাংকটা ডাকাতি করে আজকে এটাকে একদম দেউলিয়া করা হয়েছে। 40 কোটি টাকা লোন দেওয়া হয়েছে, যার কোনো সদুত্তর নাই। এগুলো তদন্ত হবে মাননীয় স্পিকার। বেশ কিছুদিন ধরে আলোচনায় ইসলামী ব্যাংক নতুন চেয়ারম্যান অপসারণের দাবি গড়ায় রাজপথে। সংসদে বাকযুদ্ধে জড়ান ক্ষমতাসীন ও বিরোধী দলের সদস্যরা। এ পরিস্থিতিতে ব্যাংকটি থেকে চলছে টাকা তোলার হিড়িক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম 9 দিনে প্রায় 6,000 কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা। এমন অবস্থায় 10,000 কোটি টাকা তারল্য সহায়তার আবেদন করে ব্যাংকটি। পর্যালোচনা শেষে রোববার দুপুরে 2,500 কোটি টাকা ধার হিসেবে তারল্য সহায়তা দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে সোমবার থেকে আবারও লেনদেন স্বাভাবিক হবে বলে গ্রাহকদের আশ্বস্ত করেন ব্যাংকটির ভারপ্রাপ্ত এমডি। আজকে যে আমরা টাকাটা নিয়েছি সেটা কোন কোন খাতে কোথায় আমরা খরচ করছি, কোথায় কিভাবে এগুলো উড্ডল হয়েছে, কোন ক্যাটাগরিতে উড্ডল হয়েছে, আমাদের আগামীকাল কি পরিমাণ টাকা লাগতে পারে, এই বিষয়গুলোই না। গ্রাহকদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে ইনশাল্লাহ আজকে যেরকম আমরা সেবা দিচ্ছি, আমাদের সেবার মান প্রতিনিয়ত আরো বাড়বে, কালকে তারা আরো বেটার সার্ভিস পাবে। বিকেলে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে গভর্নর সার্বিক সহায়তার আশ্বাস দেন। প্রায় 3 ঘন্টা ধরে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এক প্রশ্নের জবাবে ইসলামী ব্যাংক জানায়, প্রতিদিনই 1200 কোটি টাকার মতো জমা ও সমপরিমাণ আমানত নগদায়ন করছেন গ্রাহকরা। অ্যারাউন্ড 1200 কোটির মতো আমাদের উড্ড হইতেছে গত 2 দিন ধরে। আমাদের ক্যাশ পেমেন্ট, ক্যাশ রিসিভ এটা মোটামুটি কাছাকাছি থাকে। মূলত আমাদের আরটিজিএস, এনপিভিএস এর মাধ্যমে যে টাকাগুলো উড্ডল হয় ওইটাই আমাদের শর্টেজ হয়ে যায়। ইসলামী ব্যাংকে গ্রাহকদের আমানত নিরাপদ রয়েছে উল্লেখ করে গভর্নর জানান, ভয়ের কোনো কারণ নেই। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ইমিগ্রেশন কর্মকর্তাদের অপ্রীতিকর আচরণের প্রতিবাদে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদুর রহমান। রোববার রহস্যজনক কারণে সরকারের এই নীতি নির্ধারককে ভারতে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার থেকে দিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশেন ড্রিম অ্যাসোসিয়েশনের বৈঠকে অংশ নিতে 2 দিনের সফরে ভারতে যান জাহেদুর রহমান। রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্মকর্তারা জেরা করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টাকে। দীর্ঘ 2.5 ঘন্টা বসিয়ে রাখার পর তাকে ভারতে প্রবেশের অনুমতি দেয়া হলেও পরে তিনি তা নাকচ করে ফেরত আসার সিদ্ধান্ত নেন। ভোরের সময় আরও থাকছে, ব্যাটারি চালিত রিকশা যেন নীরব ঘাতক। অবৈধ উপায়ে যত্রতত্র নিয়ন্ত্রণহীনভাবে চলছে ব্যাটারি রিসাইক্লিং। ক্ষতিকর সীসার দূষণে বাড়ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সংখ্যা। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ অভিযানের শুরুতেই 2014 সালের সেমিফাইনালে ব্রাজিল ম্যাচে স্মৃতি ফেরালো জার্মানি। টেক্সাসের হিউস্টনে নবাগত কুরাসাওকে 7-1 গোলে বিধ্বস্ত করেছে 4বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বেলো হরিজন্তে 2014 বিশ্বকাপেও ব্রাজিলকে একই ব্যবধানে হারিয়েছিল জার্মানি। সে বিশ্বকাপের পর এই প্রথম কোনো ম্যাচে 7 গোলের ব্যবধানে জয়ের দেখা পেল নাগলসম্যানের দল। ম্যাচে জোড়া গোল করেছেন কাই হাভার্টস। টেক্সাসের হিউস্টনে একটা ম্যাচ তাকিয়ে পুরো ফুটবল বিশ্ব। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের 4বারের চ্যাম্পিয়ন জার্মানির সামনে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা দেশগুলোর মধ্যে সবচেয়ে কম জনসংখ্যার দেশ কুরাসাও। 72,000-এরও বেশি দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম পরিপূর্ণ সাদা আর নীল জার্সির সমর্থনে। রাশিয়া, কাতার 2 বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের ক্ষত নিয়ে যুক্তরাষ্ট্রে এসেছে জার্মানি। প্রতিপক্ষ কুরাসাওয়ের লক্ষ্য প্রথম বিশ্বকাপে অংশগ্রহণটা স্মরণীয় করে রাখা। তবে সে যাত্রায় শুরুতেই তাদের হোঁচট খেতে হয়। জার্মানির সমর্থকরা কেবল বাদ্যযন্ত্র ও নানা রঙের পোশাকে সেজে গ্যালারিতে বসেছেন। তাদের থিতু হয়ে ওঠার আগেই 6 মিনিটে এবারের বিশ্বকাপের দ্রুততম গোল ফেলিক্স মেচার। 19 মিনিটে প্রথম গোলের সুযোগ পেয়েছিলেন কুরাসাওয়ের বাকুনা, তবে কাজে আসেনি। অবশেষে 21 মিনিটে আসে সে ক্ষণ। মাত্র 1,58,000 জনসংখ্যার দেশটি স্তব্ধ করে দেয় 4বারের চ্যাম্পিয়ন জার্মানিকে। 21 মিনিটে গোল করে ইতিহাসের অংশ বনে যান কোমেনেন্সিয়া। সমতায় ফেরে কুরাসাও। এরপরই লাগাম টেনে নেয় জার্মানি। 38 মিনিটে ব্রাউনের কর্নারে মাথা ছুঁয়ে গোল করেন নিকো স্লটারব্যাক। জাতীয় দলে 28 ম্যাচ খেলা এই ফুটবলারের এটাই প্রথম গোল। প্রথমার্ধে বিরতিতে যাওয়ার আগে ফেলিক্স মেচার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় জার্মানি। সুযোগ কাজে লাগিয়ে পেনাল্টি থেকে গোল করে স্কোরশিট 3-1 করেন কাই হাভার্টস।
দ্বিতীয়ার্ধে ক্ষুধার্ত বাঘের মতো কুরাসাওকে চেপে ধরে জার্মানি। ৪৭ মিনিটে ইয়াসুয়া কিমিখের পাসে গোল করেন জামাল মুসিয়ালা। ছন্ন ছাড়া হয়ে পড়ে কুরাসাওয়ের রক্ষণ ভাগ। ৬৮ মিনিটে আবার উল্লাস জার্মানি শিবিরে। একাধিকবার সতীর্থকে বলের যোগান দেয়া নাথানিয়াল ব্রাউন এবার নিজেই পান জালের দেখা। ১০ মিনিট পর কুরাসাও গোলরক্ষকের হতাশা আরো বাড়ান ডেনিস উন্দাভ। ২৯ বছর বয়সী ফরোয়ার্ডের গোলে ব্যবধান ৬-১ করে জার্মানি। হিউস্টনে তখন ঘুরে ফিরেই আসছিল ২৮ জুলাই ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে বেলো হরিজন্তে ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করার সেই স্মৃতি। জার্মানিও সুযোগটা হাতছাড়া করেনি। ৮৮ মিনিটে কাই হাভার্টসের দ্বিতীয় গোলে হিউস্টনে বেলো হরিজন্তের পুনরাবৃত্তি করে জার্মানি। কুরাসাওকে শেষ পর্যন্ত ৭-১ গোলে বিধ্বস্ত করার উল্লাসে মেতে মাঠ ছাড়ে ডায়মন্ডশাফট। পারভিন আক্তার, সময় সংবাদ। বিশ্বকাপে রোমাঞ্চকর ম্যাচে ফেভারিট নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে দুবার পিছিয়ে পড়েও ডাচদের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে সূর্যোদয়ের দেশটি। এফ গ্রুপে দু দলেরই সংগ্রহ সমান ১ পয়েন্ট। বিশ্বকাপ শুরুর আগে জার্মান গণিতবিদ থেকে শুরু করে অনেকেই ভবিষ্যৎবাণী করেছেন এবার নতুন চ্যাম্পিয়ন পাবে বিশ্বকাপ। নেদারল্যান্ডসের হাতেই উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের মর্যাদার সোনালী ট্রফি। তবে শুরুটা রাজস্বিক হলো না টোটাল ফুটবলের দেশটির। ৪ বছর আগে কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে শীর্ষ ১৬তে উঠেছিল জাপান। সূর্যোদয়ের দেশটা কেন সমর্থকদের কাছে আলাদা সেটা ডালাসে হারে হারে টের পেল নেদারল্যান্ডস। প্রথমার্ধে দুদলই খেলেছে ঢিমে তালে। বলার মতো আক্রমণ দেখা যায়নি এই অর্ধে, তবে দ্বিতীয়ার্ধ ঠাসা ছিল রোমাঞ্চ আর উত্তেজনায়। ৫১ মিনিটে কমলা সমুদ্রের গর্জনে কেঁপে ওঠে পুরো স্টেডিয়াম। রায়ান গ্রেভেনবার্চের ক্রসে গোল করেন অধিনায়ক ভার্জিন ফন ডাইক। তখনও হয়তো অনেকেই ভেবে নিয়েছিলেন এই বুঝি ভেঙে গেল সূর্যোদয়ের দেশের ফুটবলারদের মনোবল। তাদের সে ধারণা ভেঙে দিতে মোটে ৬ মিনিট সময় নেন মিডফিল্ডার কেইতো নাকামুরা। সমতায় ফেরে জাপান। ৬৪ মিনিটে আবারও ঘুরে দাঁড়ায় রোনাল্ড কোম্যানের নেদারল্যান্ডস। এবারও ডাচদের কান্ডারি সেই গ্রেভেনবার্চ। তার পাশেই গোল করেন ফরওয়ার্ড ক্রিসেন্সিও সামারভিল। তার শট চেষ্টা করেও আটকাতে পারেননি জাপান গোলরক্ষক জিওন সুজুকি। জয় অনেকটা নিশ্চিত ধরেই নিয়েছিল নেদারল্যান্ডস। সমর্থকরাও বিজয় উৎসবের জন্য তৈরি হচ্ছিলেন। তবে হাল ছাড়েনি জাপান। ভেঙে না পড়ে সমতায় ফিরতে একাধিক আক্রমণ করেছে ডাচ দুর্গে। অবশেষে ৮৮ মিনিটে ঘুরে দাঁড়ায় ব্লু সামুরাই। কামাদার হেড থেকে করা গোলে ২-২ সমতায় ফেরে জাপান। শেষ পর্যন্ত আর নেদারল্যান্ডস কোনো প্রতিরোধ গড়তে পারেনি। গত বিশ্বকাপে শীর্ষ ১৬তে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেওয়া জাপান শেষ মুহূর্ত পর্যন্ত আটকে রাখে ডাচদের। শেষ পর্যন্ত রোমাঞ্চকর ড্রয়ে শেষ হয় এই লড়াই। এফ গ্রুপ থেকে দু দলেরই পয়েন্ট এখন সমান ১। পারভিন আক্তার, সময় সংবাদ। প্রবণ ও নিয়ন্ত্রণহীন ব্যাটারি চালিত রিকশায় নীরবে ক্ষতি করছে শিশু, গর্ভবতী নারী ও ভবিষ্যৎ প্রজন্মের। এই যানগুলোর ব্যাটারি এখন দেশের অন্যতম বড় সীসা দূষণের উৎসে পরিণত হয়েছে। পরিবেশবিদরা বলছেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এই নীরব ঘাতক ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য ও মেধার জন্য বড় হুমকি হয়ে উঠবে। সীসা দূষণ নিয়ে আবু সাইদ নিশানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন অনুপ দত্ত। রাস্তা জুড়ে ছুটছে ব্যাটারি চালিত রিক্সা। শহর থেকে গ্রাম সবখানেই তাদের দাপট। দেশে চলে প্রায় ৫০ লাখ ব্যাটারি চালিত রিক্সা। এসব যানের পুরনো ব্যাটারির বড় একটি অংশ পুনঃ প্রক্রিয়াজাত করা হয় অবৈধ ও অনিয়ন্ত্রিত কারখানায়, যেখানে খোলা পরিবেশে ব্যাটারি ভেঙে সীসা সংগ্রহ করা হয়, যা ছড়িয়ে পড়ে আশপাশের মাটি, পানি ও বাতাসে। সীসা অ্যাসিড ব্যাটারি ব্যবহার শেষে হয়ে উঠছে বড় ধরনের পরিবেশগত ঝুঁকি। ব্যাটারি চালিত রিকশার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ব্যবহৃত ব্যাটারির পরিমাণও। প্রতিটি অটোরিকশায় গড়ে ৪টি করে সীসা অ্যাসিড ব্যাটারি থাকে। এর মেয়াদ থাকে ৯ মাস থেকে ১ বছর। এরপরেই এটি পরিবর্তন করতে হয়। ফলে প্রতি বছর ব্যবহৃত ব্যাটারির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। হচ্ছে অনিরাপদভাবে পুনঃ প্রক্রিয়াজাতকরণ। এতে প্রতিদিনই বাড়ছে ভয়াবহ মাত্রায় সীসা দূষণ।
বিশেষজ্ঞরা বলছেন ব্যবহৃত ব্যাটারির প্রায় ৮০ থেকে ৯০% রিসাইকেলিং হয় অনিয়ন্ত্রিত ও অবৈধ উপায়ে। ICDDRBর গবেষণায় দেখা গেছে সীসা শিশুদের মস্তিষ্কের বিকাশে মারাত্মক প্রভাব ফেলে, কমিয়ে দেয় শেখার ক্ষমতা ও IQ। শিশুরা 4 থেকে 5 গুণ বেশি সীসা শোষণ করে, যার কারণে ব্রেইনের মধ্যে আসলে এফেক্টটা বেশি হয়। সো ব্রেইন ড্যামেজের অনেক বেশি আশঙ্কা থাকে এবং সেটার কারণে দেখা যায় যে প্রচুর পরিমাণে IQ লস হয় বা বুদ্ধিমত্তা কমে যায়। লেড অ্যাসিড ব্যাটারিজগুলো আমরা রিসাইকেল করার নামে যে কোনো জায়গায় তৈরি হচ্ছে, এখানে যে এক্সপোজার যে মাটিতে, ওখান থেকে আবার যখন আমি খাদ্য উৎপাদন করছি, ওখানে আমার যে প্রাণীকুল আছে তারা কিভাবে কন্টামিনেট হচ্ছে। সয়েল, মানুষকে, অ্যানিম্যাল, এগ্রিকালচারাল প্রোডাক্ট প্রত্যেকটা জায়গাতে আসলে কন্টামিনেটেড করে ফেলতেছে। তার মানে এক্সপোজার সেস বন্ধ করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। অবৈধ ব্যাটারি কারখানা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। ইনফরমাল সেক্টরে যারা অবৈধভাবে যেখানে সেখানে ব্যাটারিটা গলাচ্ছে তাদেরকে সঙ্গে সঙ্গে ধরবেন। পরিবেশ অধিদপ্তর এবং ভোক্তা অধিকার অধিদপ্তর, তারপরে আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সবাই মিলে আমরা চেষ্টা করছি যে যেসব জায়গা থেকে লেড উৎপন্ন হয়, লেড ব্যবহার করে, সেটাকে বন্ধ করা। বিশেষজ্ঞদের মতে কার্যকর নজরদারি ও আইন প্রয়োগ ছাড়া ব্যাটারি চালিত যানবাহনের এই ক্রমবর্ধমান ব্যবস্থাপনা সংকট ভবিষ্যতে আরও বড় জনস্বাস্থ্য ঝুঁকিতে পরিণত হতে পারে। ব্যাটারি চালিত রিকশায় ব্যবহৃত ব্যাটারির অনিরাপদ ব্যবস্থাপনায় তৈরি হচ্ছে নতুন বিপদ। বিশেষজ্ঞরা বলছেন এখনই কঠোর পদক্ষেপ না নিলে সীসা দূষণের এই নীরব সংকট আরও ভয়াবহ আকার নিতে পারে। ভবিষ্যতে তৈরি হতে পারে এক মেধাহীন প্রজন্মর। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। রায়ের 7 মাস পার হলেও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি জুলাই হত্যা মামলায় শেখ হাসিনা সহ 3 জনের সাজার আপিল। একই অবস্থা আরও কয়েকটি মামলারও, যদিও ট্রাইব্যুনালে আইনে আপিলের জন্য 30 দিন ও আপিলের পর তা 60 দিনের মধ্যে নিষ্পত্তির কথা বলা হয়েছে। চিফ প্রসিকিউটর জানিয়েছেন আপিল শুনানির জন্য এখনো সম্পন্ন হয়নি প্রসিকিউশনের প্রস্তুতি। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান দমাতে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়ে 5 আগস্ট ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশকে মৃত্যুর মুখে ফেলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ একে একে পালিয়ে যান আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও দলীয় নেতারা। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. গত বছরের 17 নভেম্বর জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মামলায় একটি অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরেকটি অভিযোগে তাদের আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। একই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় তাকে 5 বছরের দণ্ড দেয়া হয়। গত বছরের 15 ডিসেম্বর শেখ হাসিনা ও কামালের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে প্রসিকিউশন। তবে সেই আপিলের চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি, যদিও ট্রাইব্যুনাল আইনে 60 দিনের মধ্যে নিষ্পত্তির কথা বলা হয়েছে। একটা 60 দিনের ডাইরেক্টরি বিধান আছে, তো যদি 60 দিনের মধ্যে আপিলটা নিষ্পত্তি নাও হয়, এজন্য আপিলটা ইনফ্রাকচারাস হয়ে যাবে না, আপিল বহাল থাকবে। আর ম্যান্ডেটরি হয় ওইটা যেটাতে কনসিকুয়েন্সটা বলা থাকে। প্রসিকিউশন বলছে প্রস্তুতি সম্পন্ন না হয় আপিল শুনানি থেমে আছে। একই অবস্থায় জুলাই অভ্যুত্থানে চাংখারপুলে হত্যাযজ্ঞ ও আসলে হত্যা ও মরদেহ পোড়ানোর মামলাও। আমরা এখন পর্যন্ত শুনানির জন্য কোনো উদ্যোগ নেইনি এই কারণে যে আমাদের এখন পর্যন্ত আপিলটা শুনানির জন্য আমরা প্রস্তুতি নিতে পারি নাই। চাংখারপুলের যেটা আমরা এনহ্যান্সমেন্টের জন্য একটা আপিল করেছি সেটাও পেন্ডিং আছে। অন্যান্য আপিলগুলো যারা আসামির পক্ষ থেকে করেছে সেগুলোও পেন্ডিং আছে। এদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলা রায়ের জন্য অপেক্ষমান রয়েছে। এগুলো রায় হতে পারে চলতি মাসেই। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। বরিশাল কুয়াকাটা রেলপথ নির্মাণে 8 বছর আগে বরিশালে ভূমি অধিগ্রহণের পরিকল্পনা করা হয়। যেসব স্থান দিয়ে রেল লাইন ও স্থাপনা নির্মাণের কথা ছিল সেসব ভূমিতে দেয়া হয় বিক্রি ও সংস্কারের নিষেধাজ্ঞা। তবে এখনও ক্ষতিপূরণ পায়নি জমির মালিকেরা। একই সঙ্গে থমকে আছে পায়রা বন্দরকে ঢাকার সঙ্গে সরাসরি রেল নেটওয়ার্কে যুক্ত করার উদ্যোগও। রেল কর্তৃপক্ষ বলছে সম্ভাব্যতা যাচাই আর নকশা চূড়ান্ত হলেও পুরো প্রকল্পই এখন আটকে গেছে অর্থ সংকটে। সুমন হাসানের তোলা ছবিতে বিস্তারিত অপূর্ব রিপোর্টে।
সুলতান খান জীবনশয়নে সন্তানদের সঙ্গে বসবাসের স্বপ্ন আটকে আছে রেললাইন প্রকল্প সংশ্লিষ্টদের দেয়া লাল রঙের নম্বরে। রেললাইনের জমি অধিগ্রহণের তালিকায় নাম ওঠায় নিজের বাড়িটি না পারছেন বিক্রি করতে, না পারছেন নতুন করে সাজাতে। একই সংকটে বরিশাল নগরীর টিয়াখালী ও দক্ষিণ সাগরদী সহ 10 থেকে 12 কিলোমিটার এলাকার হাজারো বাসিন্দাদের। তাদের অভিযোগ 8 বছর আগে প্রকল্প কর্মকর্তাদের দেয়া লাল রঙের নম্বরের কারণে তৈরি হয়েছে বসতবাড়ি সংস্কার ও জমি বিক্রিতে সব ধরনের নিষেধাজ্ঞা। তবে দীর্ঘদিনেও শেষ হয়নি জমি অধিগ্রহণের প্রক্রিয়া। ভিটাটা হলো আমার বাপ দাদার পূর্বপুরুষের ভিটা, বাবা দাদা সবাই এখানে এবং তাদের কবর এখানে আছে। তাদের কবর সাইডে যে আমরা যাব, এটা তো আমাদের মনের ব্যথা। এই বাসা যে আরও কাজ শুরু করব, 2 তলা বা 3 তলা কাজ শেষ করব, কিন্তু ওইটা আমি পাচ্ছি না। রেল লাইনে যে করিয়ে গেছে, মানে ডাকাইয়ে গেছে, সেই সময় যে যদি টাকা আমরা পাইতাম তাহলে আমরা জমি জমা কিনে এক জায়গায় থাকতাম। সরকার যদি এই বাড়িঘর নেওয়া হয় তা নিয়ে যাবে, না নিলে বললে দেবে যে না কাজ হইবে না, আমরা একটা কিছু করব। ভাঙ্গা থেকে কুয়াকাটা রেলপথটি বরিশাল জেলার বিভিন্ন স্থান হয়ে এগিয়ে যাওয়ার কথা রয়েছে পটুয়াখালীর দিকে। দক্ষিণ অঞ্চলের রেল লাইনে যুক্ত করতে 5,600 একর জমির এই মহাপরিকল্পনায় 19টি স্টেশন আর একটি জংশন সমৃদ্ধ এই মেগা প্রকল্পের প্রাথমিক বাজেট 41,200 কোটি টাকা। তবে অর্থনীতিবিদদের মতে দীর্ঘদিনেও কাজ শুরু না হওয়ায় বাড়বে এর নির্মাণ ব্যয়। এই যে দীর্ঘসূত্রিতা, আমরা আশঙ্কা করছি যে এই দীর্ঘসূত্রিতার কারণে এই প্রকল্পের ব্যয়টা ক্রমান্বয়ে বেড়ে যাবে, এবং ব্যয় যখন বেড়ে যাবে তখন দেখা যাবে এটার বাস্তবায়নযোগ্য থাকে কিনা আমরা আশঙ্কা করছি। সেখানেও যেখানে রেডমার্ক করা হয়েছে সেই অঞ্চলের মানুষগুলো ব্যক্তিগতভাবে কিংবা সামাজিকভাবে আসলে কোনো ব্যবসা বাণিজ্য কিংবা তাদের স্থাপনা তৈরি কোনো উদ্যোগ নিতে পারছেন না এবং বিক্রিও তারা করতে পারছেন না। রেল কর্তৃপক্ষ বলছে সম্ভাব্যতা যাচাই আর নকশা চূড়ান্ত হলেও পুরো প্রকল্পই এখন আটকে আছে অর্থ সংকটে। ফিজিবিলিটি স্টাডি এন্ড ডিটেইল ডিজাইন কমপ্লিট হয়েছে, কিন্তু ফান্ডিং এর অভাবে প্রজেক্টটা এখনো শুরু করতে পারেনি গভর্নমেন্ট। রেল কর্তৃপক্ষের তথ্যে দক্ষিণ অঞ্চলের স্বপ্নের রেল প্রকল্প তাকিয়ে আছে বড় কোনো অর্থ সহায়তার দিকে। বরিশালে রেলপথ আছে ট্রেনও, তবে সেটি কেবলমাত্রই মানুষকে বিনোদন দেওয়ার জন্য শহরের শিশু পার্কে। দক্ষিণাঞ্চলবাসী বলছে এই বিনোদন নয়। ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 215 কিলোমিটারের যে রেল প্রকল্প নেওয়া হয়েছিল সেটি বাস্তবায়ন করুক এই সরকার, যার মধ্য দিয়ে আকাশ, নৌ, সড়ক যোগাযোগের মতোই রেল খাতেও যোগাযোগ স্থাপন হবে এক মাইল ফলক। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা চালাচ্ছে বিএসএফ। কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা দিয়ে 20 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। এদিকে কুষ্টিয়ায় সীমান্তে শূন্যরেখায় 3 দিন ধরে অবস্থান করছেন 12 জন। পতাকা বৈঠকের পরও মেলেনি সমাধান। রোববার ভোরে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ 6 জনকে পুশিনের চেষ্টা চালালে লাঠিসোঁটা নিয়ে ধাও করে স্থানীয়রা। বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানে ভেস্তে যায় বিএসএফের চেষ্টা। বিজিবি জানায়, প্রতিরোধের মুখে গয়টাপাড়া সীমান্তের শূন্য রেখায় রাখা হয়েছে পুশিনের জন্য জড়ো করা লোকজনকে। এছাড়া বন্ধুরচর সীমান্ত দিয়ে 3 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা প্রতিহত করে বিজিবি। বিজিবির বাধার মুখে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে 11 জনকে পুশিনের চেষ্টা করেও পারেনি বিএসএফ। পরে তাদের ভারতে ফিরিয়ে নেওয়া হয়। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে 3 দিন ধরে শূন্য রেখায় নারী শিশু সহ 12 জন। পতাকা বৈঠকে পুশ ইনের বিষয়ে অস্বীকার করেছে বিএসএফ। নওগাঁ সীমান্তে পুশ ইন ঠেকাতে শূন্য রেখার কাছে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বাংলাদেশি বলে ভারতীয় লোককে পুশ ইন করার চেষ্টা করতেছে। আমরা বিজিবির সাথে সর্বদাই আমরা রাতে দিনে এবং সবসময় আমরা থাকতেছি। চাঁপাইনবাবগঞ্জে 9 দিনে 2 দফায় বিএসএফ এর পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা। নদী ও বিলের নৌকা এবং ড্রোন ক্যামেরা দিয়ে টহল ও নজরদারি করছে বিজিবি। রাতের অন্ধকারে নাইট ভিশন ক্যামেরা দিয়ে চলছে নজরদারি। এছাড়া পুশিং ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। তানজিল হাসনাত, সময় সংবাদ। হামু উপসর্গে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে।
নতুন করে আক্রান্ত 1127 জন। হামের রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি নিউমোনিয়া রোগী ভর্তি হচ্ছে রাজধানীর শিশু হাসপাতালে। হাম পরবর্তী জটিলতা কমাতে ভিটামিনের ডোজ দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 3 মাসেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি হামের সংক্রমণ। এখনও আক্রান্ত গড়ে প্রতিদিন 1000-এর উপরে। তবে এর মধ্যে হাসপাতালে হামের রোগী কমার দাবি করছেন চিকিৎসকেরা। এখন দুশ্চিন্তা সংক্রমণ পরবর্তী জটিলতা নিয়ে। সদর হাসপাতালে 5 দিন ছিলাম, তারপর আবার হাম রোগ ধরা খাইছে। ধরা খাওয়ার পরে আরো 5 দিন আবার হাম রোগের চিকিৎসা করছি। গ্রামে ডাক্তারের কাছ থেকে ওষুধ খাওয়াইছি, বদলে 2বার করে সারে নাই। মানিকগঞ্জ জয়রা শিশু হাসপাতালে ভর্তি রাখছি 12 দিন। ওই জায়গায় ট্রিটমেন্ট দিছে, তাও ওরকম সারে নাই। এখানে আজকে 5 দিন যাবত চিকিৎসা চলতেছে, এখন আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছে। চিকিৎসকরা বলছেন হামের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় নিউমোনিয়ায় আক্রান্তের হার বাড়ছে। স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি রোগী ভর্তি হচ্ছে শিশু হাসপাতালে। 2 ধরনের নিউমোনিয়ায় অবস্থা বেশি খারাপ হচ্ছে শিশুদের। যাদের পোস্ট মিজেলস নিউমোনিয়া হচ্ছে সাধারণত তাদের ইমিউনিটি কমে যাওয়ার ফলে অন্যান্য ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হচ্ছে। এই ভাইরাস ব্যাকটেরিয়ার এক্সাক্ট ইস্যুগুলো হচ্ছে যে তাদের ট্রিটমেন্ট কমপ্লিকেশনগুলো ডেভেলপ করছে। একটা পর্যায়ে এসে তারা টার্সিয়ারি লেভেলে হসপিটালে আসছে, যে বেশিরভাগই রোগীগুলো কমপ্লিকেশন নিয়ে সাধারণত আসছে। হাম পরবর্তী জটিলতা কমাতে আক্রান্ত ও সুস্থ হওয়া শিশুদের 2 ডোজ ভিটামিন এ দেওয়ার পরামর্শ শিশু রোগ বিশেষজ্ঞের। হামে আক্রান্ত হয়েছে তাদেরকে প্রত্যেকেই 2টা করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে ফার্স্ট ডে সেকেন্ড ডে। কিন্তু যাদের হামে আক্রান্ত হওয়ার পাশাপাশি কনজাংটিভাইটিস আছে তাদেরকে ভিটামিন এ ক্যাপসুল 3টা দিতে হবে 3 দিন, ফার্স্ট ডে সেকেন্ড ডে এবং 14 ডে। বিলো 6 মান্থ 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট এবং 6 মাস থেকে 1 বছর পর্যন্ত 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট এবং 1 বছর থেকে 5 বছর পর্যন্ত 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিটে ভিটামিন এ ক্যাপসুল ফার্স্ট ডে এবং সেকেন্ড ডেতে দিয়ে দেওয়া হয়, তাহলে রেসপিরেটরি ট্র্যাক্টের যে ইনফেকশনগুলো সাধারণত প্রিভেন্ট করে। এ পর্যন্ত দেশে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে 650। মোট আক্রান্তের সংখ্যা প্রায় 1 লাখ। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের পর নতুন করে ভর্তি নেওয়া হচ্ছে না কোনো রোগী। চিকিৎসাধীন শতাধিক রোগী ও তাদের স্বজনদের মধ্যেও ছড়িয়ে পড়েছে উদ্বেগ। সংকটাপন্ন শিশুদের অন্য হাসপাতালে স্থানান্তর করা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিলের পর 8 দিন হাসপাতালে এখন শুনশান নীরবতা। নতুন কোনো রোগী ভর্তি নেওয়া হচ্ছে না, তবে এখনও চিকিৎসাধীন শত শত রোগী। শনিবার পর্যন্ত হাসপাতালটিতে 234 জন রোগী ভর্তি থাকলেও রোববার সকাল থেকে শুরু হয়েছে রোগীদের সরিয়ে নেওয়ার কাজ। বেশি বিপাকে পড়েছেন এনআইসিইউ ও আইসিইউতে থাকা সংকটাপন্ন শিশুরা। অন্য হাসপাতালে সিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন রোগীর স্বজনরা। সিজারের পরে এখন বাচ্চা, অসুস্থ বাচ্চা এখানে আছে, এটা নিয়ে আমরা এখন কোথায় যাব? যাওয়া তো জায়গা না। আর আমরা মধ্যবিত্ত ফ্যামিলির আমরা মানুষ, আমরা তো অনেক অর্থ দিয়ে স্কয়ার, ইউনাইটেড বা এবার খেয়ে আমরা চিকিৎসা করাতে পারবো। সরকারের প্রতি আবেদন যে যদি এদের কোনো গাফলতি থাকে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেবে, পাশাপাশি হসপিটালটাও চালু থাকুক। 8 দিন থেকে রোগীদের স্থানান্তরে সব ধরনের সহায়তার আশ্বাস দিলেও জটিলতা তৈরি হয়, ক্ষোভ জানান ভুক্তভোগীরা। মুগদা হসপিটালে দেখে গিয়েছিলাম, ওখানে দেখছি যে বেডে আগে ফ্লোরে শুতে হবে। ফ্লোরে বেড পাওয়ার পরে যদি আপনার সিডের বেড যারা আছে তারা যদি ছুটি হয় তখন পাবে। 6 জনের জন্য 6,000 শিশু মারা যেতে পারেন। আপনি দেখেন, আপনি শুধু দোষ দেখবেন কেন? এদের গুণও দেখেন। হসপিটাল বন্ধ করা তো কোনো সমাধান না। গত 4 জুন তদন্ত প্রতিবেদনে 6 নবজাতকের মৃত্যুতে 8 দিন হাসপাতালের চরম অবহেলার প্রমাণ পাওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। এরপরই আসে লাইসেন্স বাতিলের কঠোর নির্দেশনা। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। থাকে আনন্দময় করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। শিক্ষামন্ত্রী জানান, প্রত্যন্ত অঞ্চলেও শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করা হবে। বিজ্ঞানকে কাজে লাগিয়ে দারুণ সব উদ্ভাবন, পানি দূষণ রোধ, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, হোম সার্ভিস অ্যাপ, স্টার্ট আপ সহ নানা প্রজেক্টে বাস্তব সমস্যার সহজ সমাধান তৈরি করেছে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। রোববার রাজধানীর BAF শাহীন কলেজে স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান করে ঢাকা জেলা প্রশাসন। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 37টি দলের প্রজেক্ট ঘুরে দেখেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান সহ অতিথিরা।
এখানে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ। নীতি নির্ধারকরা জানান প্রত্যন্ত অঞ্চলেও শিক্ষার সমান সুযোগ নিশ্চিতে কাজ করছে সরকার। পাশাপাশি কারিগরি শিক্ষায় জোর দেওয়া হচ্ছে বলেও জানান তারা। আমরা বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা করব, আমরা হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট করব, আমরা কর্মদক্ষ মানব জাতি আমরা তৈরি করব। শিক্ষা ব্যবস্থাকে আমরা আরো বেশি সৃজনশীল করে তুলব, এমনভাবে গড়ে তুলব যেখানে আমাদের ছাত্রছাত্রীরা দক্ষ হয়, যোগ্য হয়, তাদের মাঝে সুনাগরিকের গুণগুলি গড়ে ওঠে। শিক্ষাকে আনন্দময় করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ডাক্তার জুবাইদা রহমান। ষষ্ঠ শ্রেণী থেকে শিক্ষার্থীদের দলগত কাজ, ব্যক্তিগত নৈপুণ্যের উন্নয়ন, পার্সোনাল স্কিলস ডেভেলপমেন্ট, পারিবারিক, সামাজিক ও নৈতিক শিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাকে আনন্দময় করে উপস্থাপন করা যেতে পারে। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রের প্রতিটি খাতের উন্নয়নে কাজ করেছেন এবং জাতীয়তাবাদী সত্তার বিকাশ ঘটিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় এ কথা বলেন বিএনপি মহাসচিব। বলেন, শহীদ জিয়া গণতন্ত্রকে কার্যকর ও প্রাতিষ্ঠানিক শাসন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি আরো বলেন, ধসে পড়া অর্থনীতিকে পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন প্রেসিডেন্ট জিয়া। তার অবদানেই দেশের তৈরি পোশাক শিল্পের বিকাশ ঘটে। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদানের জন্য বাংলাদেশের গণমাধ্যমকে তাকে যুগ যুগ ধরে স্মরণ করতে হবে। ইতিহাসকে সমৃদ্ধ করতে জিয়াউর রহমানের ওপর গবেষণা আরও বাড়ানো প্রয়োজন। গণতন্ত্র হচ্ছে সবচেয়ে উত্তম, যদিও সেটা একেবারে সবে একমাত্র নয়, কিন্তু এটা একটা নির্ভেজাল নয়, কিন্তু এটা একটা উত্তম শাসন ব্যবস্থা, যেটাকে একজন সৈনিক হয়ে তিনি কিন্তু নিয়ে নিয়েছিলেন এবং ওটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি কাজ শুরু করেছিলেন। একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া খুব কঠিন। সেই কারণে তিনি বিএনপিকে তৈরি করতে চেয়েছিলেন একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। সামরিক নেতা যত না ছিলেন সরকার প্রধান, তা সবকিছু ছাপিয়ে গিয়েছে তার সেই রাষ্ট্রনায়কোচিত দৃষ্টিভঙ্গি, মনোভাব এবং চর্চার কারণে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে গণমাধ্যম সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি এবং চর্চা। বর্তমান সরকার অতীতে সব সময়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনাম এহসানুল হক মিলন। বলেন, প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিনামূল্যে স্কুল ড্রেস প্রদান, মিড ডে মিল চালু সহ নানামুখী প্রকল্প গ্রহণ করেছে সরকার। রোববার ইউনিসেফ আয়োজিত বাংলাদেশের শিক্ষা খাত বিশ্লেষণ নিয়ে কর্মশালায় এসব কথা বলেন তিনি। শিক্ষা খাতের অগ্রগতি সন্তোষজনক নয় মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করবে সরকার। একই অনুষ্ঠানে অংশ নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। বেশ কিছু কার্যক্রমের ব্যবস্থা করেছি, যেগুলো এখন ইতিমধ্যে কিছু পাইলটিং চলছে, কিছু পাইলটিং আগামী 1-2 মাসের ভিতরে শুরু হয়ে যাবে। মানে আমাদের সরকারের 180 দিন পূর্ণ হবার আগেই সেই পাইলটিং গুলো শুরু হয়ে যাবে। But this government, they allocated 2% of the budget, nearly 136,000 crores of taka. Of course, we do understand our drop rate are very high. The kids will now get school dress across the board, no matter everyone. At the same time, we'll introduce from the next budget midday meal for all children. জনস্বাস্থ্যের ক্ষতি হবে না এমন স্থানে ল্যান্ডফিল স্থাপনে সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কের পাশের ময়লার ভাগার অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। জানান, স্থানটিতে আবারও আবর্জনা ফেলা হলে পদক্ষেপ নেবে স্থানীয় প্রশাসন। পরে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ায় উনি এটা আমাদেরকে অ্যাড্রেস করেছে, নোটিশ করেছে। তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে এসেছি এই ময়লাটি পরিষ্কার করে পরবর্তীতে এখানে যেন আর ময়লা না ফেলানো হয় এ ব্যাপারে স্থানীয় ইউনো সাহেব প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। চলতি বছরের 25 মে থেকে আগামী বছরের 25 মে পর্যন্ত নজরুল বর্ষ পালনের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা, গান, সাহিত্যকর্ম গণমানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে 18 থেকে 20 জুন দেশের সকল জেলায় 3 দিনব্যাপী নানা অনুষ্ঠান আয়োজন করার কথা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গত 23 মে ময়মনসিংহের ত্রিশালে 3 দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনকালে নজরুল বর্ষ পালনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জানান, বছরব্যাপী অনুষ্ঠান আয়োজনে কমিটি গঠনের পাশাপাশি স্মারক ডাক টিকিট প্রকাশ, ক্যালেন্ডার প্রণয়ন, পোস্টার তৈরি ও নজরুল বর্ষের লোগো তৈরি সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক পর্যায়েও নজরুলের সৃষ্টিকর্মকে ছড়িয়ে দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলে জানান মন্ত্রী। বর্তমান সরকার জাতীয় কবির সাহিত্যকর্ম দর্শনকে আরও ছড়িয়ে দিতে ব্যাপক কর্মসূচি প্রস্তুতি গ্রহণ করেছে। দেশের 64টি জেলা, প্রত্যন্ত গ্রামাঞ্চলের যে উপজেলাগুলো, সেখানে আগামী 18 জুন থেকে 3 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হবে। নজরুলের সাহিত্যকর্ম, সঙ্গীত ইত্যাদি বিষয়ে যাতে গবেষণা করা হয় সে উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও নজরুলের সৃষ্টিকর্মকে ছড়িয়ে দেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। গবাদি পশু লালন পালনে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারে খাদ্য নিরাপত্তায় ঝুঁকি তৈরি করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রোববার রাজধানীর একটি হোটেলে ভেটেরিনারি অ্যান্টিমাইক্রোবিয়াল গাইডলাইন বিষয়ক আলোচনায় এই কথা জানান তিনি। আরও বলেন, প্রান্তিক খামারিদের অসচেতনতার কারণে পশুর শরীরে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ঢুকে যাচ্ছে, যা মানুষের খাদ্য শৃঙ্খলে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। এ অবস্থায় ভেটেরিনারি চিকিৎসকদের পরামর্শ ছাড়া অপ্রয়োজনীয় ওষুধ ব্যবহারে নিরুৎসাহিত করেন প্রতিমন্ত্রী। বলেন, ভেটেরিনারি চিকিৎসকদের সমন্বয়ে জেলা উপজেলা পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। কোনো ভেটেরিনারি ডাক্তার সাজেস্ট না করলে যাতে এই অ্যান্টিবায়োটিক ইউজ না করে কেউ, এই ব্যাপারে আমাদের যে জেলা লেভেল আছে, থানা লেভেলে আছে আমাদের কর্মকর্তাবৃন্দ, তাদের এই বিষয়ে সচেতন থাকতে হবে এবং খামারিদেরকে বলতে হবে যে আমাদের পারমিশন ছাড়া বা আমাদের নির্দেশিকা ছাড়া আপনারা এই কাজটি করবেন না। বরগুনায় গত 21 দিনে পুলিশ সদস্য সহ 16 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে চরম আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। পুলিশ বলছে, স্থানীয়দের সচেতন করা সহ অপরাধ দমনে সমন্বিত ব্যবস্থা নেওয়া হয়েছে মাঠ পর্যায়ে। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। গত 8 জুন বরগুনার গৌরীচন্না ইউনিয়নের একটি খাল থেকে শামীম নামে এক ব্যবসায়ীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর 8 দিন পার হলেও উদ্ধার হয়নি দেহাংশ। 13 জুন সকালে পাথরঘাটার নিজ বাড়ির সামনে থেকে অটোরিকশা চালক মিজানুরের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। আগের দিন বিকেলে গণপিটুনিতে নিহত হন 13 মামলার আসামি কালু। 3 জুন জেলা পরিষদ ডাকবাংলো থেকে উদ্ধার করা হয় 2 শিশু সন্তান সহ এক নারীর মরদেহ। জেলায় গত 21 দিনে উদ্ধার করা হয় 16 জনের মরদেহ, যার মধ্যে 13 জুন উদ্ধার করা হয় 5টি মরদেহ। সবশেষ 14 জুন সকালে তালতলী থানা পুলিশের ব্যারাক থেকে উদ্ধার করা হয় এক কনস্টেবলের মরদেহ। একের পর এক মরদেহ উদ্ধারের ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা। আমরা যাই দেখা ধরছি ওই জায়গায়, হেই এর কিছুক্ষণ পর যাই লাশটা পাই, হেই হইতে আর শফিকের
আমরা দেখিনি। এই দুদুরে গুড়াগাড়ার উপরিতে যে এইরকম কাজ করছে আইনও জানি এর বিচার করে, আমরা এই বিচার চাই। আইনশৃঙ্খলা বাহিনী এই আসামিদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসুক। সুস্থ একটা তদন্ত কইরা তার বিচার খুব শিগগিরই এটার একটা ফলাফল যেন আমরা পাই। মামলার বিচার কার্যে ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সচেতনতার অভাবে জেলায় অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বাড়ছে বলে দাবি সচেতন নাগরিকদের। কোর্ট অত্যন্ত সচেতন এবং বিচার ব্যবস্থা, কোর্টে ক্রিমিনালদের ব্যাপারে কোর্টও জিরো টলারেন্স, আমরা রাষ্ট্রের যারা দায়িত্বে আছি তারাও জিরো টলারেন্স আছি। আইনশৃঙ্খলা বাহিনীর যে পদক্ষেপ যেটা নেওয়া জরুরি সেটা কিন্তু আমরা দেখছি না। তবে পুলিশ বলছে জেলা জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি স্থানীয়দের সচেতন করতে চলছে বিশেষ অভিযান ও তৎপরতা। রাতেও কিন্তু আমাদের টিমগুলি প্রত্যেকটা মহল্লায়, প্রতিটা গ্রামে, যে জায়গাগুলোতে এই যে চিহ্নিত সন্ত্রাসীদের বসতি বা বাড়ি বা ডাকাতদের বসতি বা বাড়ি, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা অভিযান পরিচালনা করছি। 16 মরদেহ উদ্ধারের ঘটনায় 3টি হত্যা ও 10টি অপমৃত্যুর মামলা হয়েছে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। ঝালকাঠির 7টি এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। এসব এলাকার বাসিন্দাদের অভিযোগ, জলাবদ্ধতা নিরসন, মশক নিধন ও পরিচ্ছন্নতায় নেই পৌরসভার কোনো উদ্যোগ। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। পলাশ রায়ের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। বর্ষা মৌসুম আসতে না আসতেই ঝালকাঠিতে বাড়ছে ডেঙ্গু উপসর্গ নিয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা। এ কারণে জেলা শহরের 7টি স্থানকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। এসব এলাকার বাসিন্দারা বলছেন, একটু বৃষ্টি হলেই তৈরি হয় জলাবদ্ধতা। দাবি, পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধনে নেই পৌরসভার কোনো উদ্যোগ। এতে বেড়েই চলেছে ডেঙ্গুর ঝুঁকি। শুধু ডেঙ্গু আর ডেঙ্গু, প্রতি বাসায় খুব অসুবিধা হইতেছে। বাচ্চারা তো বেশি আক্রান্ত হইতেছে, যে ডেঙ্গুর প্রভাবে তো আমরা এখন অস্থির। 5 বছর 6 বছর আগে আজকে যা দেখছি যে চতুর্দিকে ডেঙ্গু এক্সের ওষুধ দিয়েছে, এখন কোনো ওষুধই দেয় না। শহরের ডেঙ্গু ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মশক নিধন সহ পরিচ্ছন্নতায় পৌরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। কোথায় থেকে আসলে এটা উৎপত্তিটা বেশি হচ্ছে সেটা চিহ্নিত করা এবং সে অনুযায়ী একটি কম্বিং অপারেশন করে সেটাকে যাতে একেবারে নির্মূল করা, কারণ আপনারা জানেন প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। তো আমরা সেই উদ্দেশ্যেই সংশ্লিষ্ট সকলকে নিয়ে একসাথে কাজ করব। সিভিল সার্জন জানান, এখনও তৈরি হয়নি আশঙ্কাজনক পরিস্থিতি, তবে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর তাগিদ এই কর্মকর্তার। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে সবাই মিলে আমরা ওখানে একটা টাস্ক প্রোগ্রাম করা যায় কিনা, যে জলাবদ্ধতা যেখানে আছে সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা এটার প্রাদুর্ভাব কমাবো ইনশাল্লাহ। ঝালকাঠি পৌরসভায় মোট জনসংখ্যা প্রায় 70,000। এর মধ্যে অর্ধেকের বেশি মানুষের বসবাস ডেঙ্গু ঝুঁকিপূর্ণ 7 এলাকায়। সময় সংবাদ, ঝালকাঠি। ভাগ্য বদলের আশায় দালালের প্রলোভনে সৌদি আরব গিয়ে চরম অনিশ্চয়তায় হাজারো বাংলাদেশি শ্রমিক। মেলেনি প্রতিশ্রুত চাকরি, অনেকের হয়নি আকামা বা বৈধ কর্মের অনুমতিও। এতে অবৈধ অবস্থানে থেকে দিন কাটছে গ্রেফতার আতঙ্কে। সম্প্রতি সৌদি সরকারের অবৈধ অভিবাসন বিরোধী অভিযানে সংকট আরও বেড়েছে। ঋণ করে বিদেশে যাওয়া পটুয়াখালীর বহু শ্রমিকের স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। বিস্তারিত শিকদার জাবের হোসেনের প্রতিবেদনে ক্যাবিনেট ছিলেন তৌকিব পেদা। ভাগ্যবদলের স্বপ্ন নিয়ে 2 বছর আগে সৌদি আরবে যান পটুয়াখালীর রাঙ্গাবালির বিচ্ছিন্ন দ্বীপ চরমন্তাজের বাসিন্দা আবু হানিফ রুবেল। স্থানীয় এক দালাল 5 লাখ টাকার বিনিময়ে কফি শপে চাকরি আর 1 বছরের আকামার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সৌদি গিয়ে দেখেন বাস্তবতা একেবারেই ভিন্ন। প্রতিশ্রুত চাকরি তো পাননি, মেলেনি আকামাও। কফি শপের বদলে ঠেলে দেওয়া হয়েছে অনিশ্চিত ফ্রি ভিসা জীবনে। 1.5 বছর ধরে বৈধ কাগজপত্র ছাড়া কম বেতনে কাজ করেছেন লুকিয়ে লুকিয়ে। এখন সৌদি সরকারের অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের কারণে গ্রেফতার আতঙ্কে প্রায় ঘরবন্দি জীবন তার। ভার্চুয়ালি যুক্ত হয়ে সময় সংবাদকে জানান দুর্দশার কথা। আমি কারেন্ট ছাড়া দীর্ঘ 3 মাস ছিলাম। আমি প্রতিটা মুহূর্তে পুলিশের ভয়ে আতঙ্কে থাকি, কখন যেন পুলিশ আমাকে ধরে। একই গ্রামের ইমরানের গল্প প্রায় একই। বাবার শেষ সম্বল জমি আর স্ত্রীর গহনা বন্ধক রেখে সৌদি গিয়েছিলেন পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে, কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বিদেশে থেকেও তেমন আয় নেই,
আর দেশে পরিবার চরম অর্থসংকটে দিন কাটাচ্ছে। ও বলছে যে কাজ দেবে, একটা বেতন প্রথম থেকেই 45,000 টাকা পাইবে, কিন্তু যেগুলো বলছে মানে ওর কথা কাজে কোনো কিছুই মিল নেই। গার্জেনা করি অনেক টাকা ঋণ করি আর পাঠাইছি বিদেশে, এখন তো আমরা খুব কষ্টে আছি। সৌদি ফেরত জহিরুল সর্দারের অভিজ্ঞতা আরও ভয়াবহ। 5 লাখ টাকা ঋণ করে বিদেশে গেলেও আকামা না থাকায় গ্রেপ্তার হন। 3 মাস কারাভোগের পর দেশে ফিরেছেন নিঃস্ব হয়ে। সৌদি আরব যাইয়া এই দালালের চক্রতে আমার সংসারটা, আমার ফ্যামিলিটা ধ্বংস হয়ে গেছে। পটুয়াখালীর কয়েকশো শ্রমিক দালালের খপ্পরে পড়ে একই পরিস্থিতির শিকার হয়েছেন। দেশে থাকা পরিবার পরিজনও মানবেতর জীবনযাপন করছেন। 4,70,000 টাকা যাইতে দিছি, এখন আমার ছেলের নিয়ে আজ 2 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো আকামা দিতে পারে নাই। আমার ছেলের চোখের পানি পড়ছে, আমার ছেলে কষ্টে আছে, আমার ছেলের বিচার চাই, আর জাহিদের বিচার চাই। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রতারণাকারী এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। যাচাই বাছাই ছাড়া কারো মাধ্যমে বিদেশ না যাওয়ার পরামর্শ তার। আকামা এইখান থেকেই সিদ্ধান্ত নিয়ে যাওয়া উচিত যে যিনি যাবেন তার টাকায় করবেন, কিংবা তার দায়িত্ব ওইখানে যে কোম্পানি করবে তাদের সাথে সেই ধরনের একটা এনশিওর হওয়া দরকার যে আসলে কোম্পানি করতেছে কিনা। বর্তমানে সৌদি আরবে প্রায় 35 লাখ বাংলাদেশি কর্মরত। শুধু 2025 সালেই দেশটিতে গেছেন 7.5 লাখের বেশি কর্মী। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন আইরিন আয়াত। ধন্যবাদ আলিশা আপনাকে। পরবর্তী সংবাদগুলো জানাবো আইরিন আয়াত। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। বন সংরক্ষক ও বন কর্মকর্তার যোগ সাজসে পটুয়াখালী উপকূলের সংরক্ষিত বনাঞ্চল ঘিরে লাখ লাখ টাকা বাণিজ্যের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের হাতে জিম্মি জেলে ও পশুপালনকারীরা। সরকারের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রবাহমান খালে দেয়া হচ্ছে বাঁধ। তবে অনিয়ম ও দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। অনিয়মই যেন নিয়ম হয়ে উঠেছে পটুয়াখালীর দশমিনা উপজেলার চর হায়দার, লালচর ও আলগাচরের সংরক্ষিত বনাঞ্চলে। অর্থ ও দলীয় ক্ষমতার জোরে বন কর্মকর্তাদের ম্যানেজ করে এসব বনাঞ্চল ব্যবহারের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বনখেকোরা। বনের গাছ ও মাটি কেটে উন্মুক্ত বনাঞ্চলের ভেতরে থাকা খালে শতাধিক বাঁধ দিয়ে ছোট ছোট বিট তৈরি করে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার জন্য জেলেদের কাছে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এই বন অঞ্চলে মহিষ চড়ানোর জন্যও নেওয়া হচ্ছে 2,000 টাকা করে। এসব অনিয়মের প্রতিবাদ করতে গেলে হামলা মামলা সহ নানা হয়রানির শিকার হতে হয় অভিযোগ জেলে ও পশুপালনকারীদের। খাল বাঁধ দিয়ে আমাকে মহিষের বাচ্চা মরিয়ে যায়, মহিষ মরিয়ে যায়, জোহে খাইয়ে লায়। নেসারদারি এই চর হায়দার, লালচর, আগলাচর এগুলো সব নিজের কবজায় নিয়ে গেছে বিট অফিসার হাসানের কাছ থেকে। ফরেস্ট অফিসার এরা গাছ কাটিয়ে তারপরে আমার নামে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করতে আছে। সরকারের গাছ কেটে ফরেস্টের মাধ্যমে এই বাঁধে এই গাছগুলি ব্যবহার করছে এবং লক্ষ লক্ষ হাজার হাজার ধারা নদীর মধ্যে এই গাছ কেটে ধারা দিয়ে রাখছে। চায়না দুয়ারি এবং বাঁধ দিয়ে মাছ ধরা অবশ্যই এটা মৎস্য সম্পদের জন্য ক্ষতিকর একটা বিষয়। বন কর্মকর্তার দাবি বনাঞ্চল কাউকে মৌখিকভাবে লিজ দেওয়া হয়নি। আমি এদেরকে চিনি না, শুধু বিট অফিসার হয়তো কাউকে চিনতে পারে, কিন্তু এই যে টাকা নেওয়ার বিষয়টা এটা সম্পূর্ণ এখন পর্যন্ত আমরা তো কাউকে বিট দেই নেই। তবে খালগুলো দ্রুত অবমুক্ত করা সহ অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সহকারী বন সংরক্ষক। ভবিষ্যতে যাতে এরকম কোনো কিছু না হয় তার জন্য আমরা স্থানীয় প্রশাসন এবং বন বিভাগ সবাই মিলে আমরা এই ব্যাপারে সতর্ক থাকব। পটুয়াখালীর চর হায়দার, লালচর ও আলগাচরের সংরক্ষিত বনাঞ্চলের আয়তন 2,295 একর। সময় সংবাদ, পটুয়াখালী। বর্ষার শুরুতে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কাঠমিস্ত্রিরা। মুন্সিগঞ্জে বর্ষায় এখনো হাজার হাজার পরিবার একমাত্র বাহন নৌকা, তাই নৌকার চাহিদা বেশি। সিরাজদি খানের ইছাপুর থেকে নৌকাহাটের খবর জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাব তার কাছে। প্রতিষ্ঠানে কিন্তু নৌকা তৈরি করা হচ্ছে এবং এই নৌকাগুলো কিনে নেবার জন্য কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে লোক আসছে। আপনারা জানেন যে এই অঞ্চলের শতাব্দী প্রাচীন যে দেউলভোগ হাট আছে, সেই হাটে প্রতি শুক্রবারে এই নৌকা বিক্রি হয়। একই সঙ্গে কিন্তু আশেপাশেও বেশ কয়েকটি নৌকার হাট রয়েছে এবং এই
এইখান থেকে কিন্তু তারা কিনে এই স্থানীয় যে ট্রলি আছে ট্রলিতে করে সেই নৌকাগুলো হাটে তোলা হয় এবং এখানে যে বিশেষ করে চাম্বল কাঠের নৌকা তৈরি করা হচ্ছে এবং এই নৌকাগুলো কিন্তু বিভিন্ন সাইজের। তারা এই যে ছোট আকারের নৌকায় বেশি চাহিদা এখানে এবং সেই নৌকাগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে ৩,৫০০ টাকায় এবং তারা বলছেন যে প্রতিটি নৌকা তৈরিতে কাঠমিস্ত্রি খরচ হচ্ছে ৮০০ টাকা আর কাঠ এবং অন্যান্য খরচ দিয়ে মালিক এখানে যে ৩৫০০ টাকায় বিক্রি করছে সেগুলো কিন্তু বাজারে গিয়ে ৫,০০০ টাকা উঠে বা কখনো কখনো ৪,৫০০ টাকা বিক্রি হয়। তবে অন্যান্য সাইজের নৌকা কিন্তু রয়েছে, সেই সব অর্ডারের নৌকা করতে হয়। কিন্তু রেডিমেড এই নৌকাগুলোকে ঘিরে কিন্তু বেশি ব্যস্ততা এখানকার কাঠমিস্ত্রিদের এবং এখানে আপনারা দেখছেন যে এই নৌকা তৈরিতে কিন্তু আধুনিকতার ছোঁয়া আসছে, বিভিন্ন রকমের যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে এবং সেই কারণে কিন্তু তারা দ্রুত নৌকা তৈরি করতে পারেন। তারা বলছেন যে আগে কিন্তু প্রতিদিন একটা নৌকা তৈরি করতে পারতেন একজন কাঠমিস্ত্রি, এখন কিন্তু সেখানে কখনো ৩টি এবং কখনো ২টি নৌকা তৈরি করতে পারছেন। তারা ভোরবেলায় ৫:৩০ থেকে কাজ শুরু করে একেবারে সন্ধ্যার আগ পর্যন্ত কিন্তু তারা এই কাজগুলো চালিয়ে যান এবং এই যে নৌকার যে এখানকার চাহিদা তার কারণ হচ্ছে এই শতাব্দী প্রাচীন যে এইসব অঞ্চলের যে বসতি, যে বসতি এলাকায় কিন্তু নিম্নাঞ্চল এবং সেখানে অনেক জায়গায় কিন্তু এই বর্ষার পানি আসার পরপরই কিন্তু তাদের নৌকাই একমাত্র অবলম্বন এবং ঋতুতে এখন বর্ষা চলছে এবং এই চারিদিকে কিন্তু পানি থই থই করছে, সে কারণে কিন্তু এই নৌকার চাহিদা অনেক বেড়ে গেছে। এই ছিল মুন্সিগঞ্জের নৌকা তৈরির ব্যস্ততার সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে। ভোলাই তেঁতুলিয়া নদীর প্রায় 18 কিলোমিটার এলাকায় দেখা দিয়েছে ভাঙন। ইতোমধ্যে মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে অন্তত 5 শতাধিক পরিবার। আজ ইউনিয়নের কয়েক হাজার মানুষের দিন কাটছে ভাঙন আতঙ্কে। নদী থেকে বালু উত্তোলন বন্ধ করার সহ ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। নাসিরুদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। বর্ষার শুরু, বসতঘরের দিকে ধেয়ে আসছে প্রমত্তা তেঁতুলিয়া। আর মাত্র কয়েক হাত বাংলেই নদীতে বিলীন হয়ে যাবে ঘর। মাথা গোঁজার শেষ অবলম্বনটি স্থানান্তরের জায়গা না পাওয়ায় অনিশ্চয়তায় দিন কাটছে ভোলা সদর উপজেলার চন্দ্রপ্রসাদ গ্রামের আব্দুল হামিদ খানের। বালি কারণে ঘর দুয়ার যাইতে আছে, বালি কারণে বালি কাটে। আগে আসলে নদী আসলে আর কুড়ি আসলে বুঝলেন, অসুবিধা বেশি অসুবিধা। আব্দুল হামিদ খায়ের পরিবারের মতো একই অবস্থা এলাকার সহস্রাধিক পরিবার ও কয়েকশো একর জমি। তারা জানান, তেঁতুলিয়ার ভাঙনে গত 2 দশকে সদর উপজেলার ভেদুরিয়া ও ভেলুমিয়া ইউনিয়নের প্রায় 500 মিটার এলাকা বিলীন হয়েছে। অন্যদিকে অব্যাহত ভাঙনের মধ্যেই অবৈধভাবে তোলা হচ্ছে বালু। এতে জনবসতি ও কৃষি জমির ভাঙন দিন দিন বাড়ছে। বালি কাটতে আনে 10-12টা জাহাজ লাগায় আর নদী ভাঙ্গিয়া যায়, আমরা বাড়ি ঘরে থাকতে পারি না। জায়গা জমি তো সবই নদীর মধ্যে গেছে, গিয়ে ভাঙ গেছে। মানুষ আছে মনে করেন হয়তো কোনো রকমের দিন আইনে দিন খাওয়া যায়, সেই সমস্ত মানুষের থাকার মতন এই জায়গায় স্থান মিলবে না। সরকার যদি একটু গুরুত্ব দেয়, যদি বালি কাটা বন্ধ করে দেয় তাহলে আর মনে করেন ভাগাটা একটু কমবে। সম্প্রতি অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ড্রেজার ও বাল্কহেড জব্দ করে উপজেলা প্রশাসন। আর ভাঙন থেকে ঘরবাড়ি রক্ষায় জরুরি পদক্ষেপের পাশাপাশি সমীক্ষার মাধ্যমে স্থায়ী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের দেখতে পেয়ে যারা বালু কাটছিল তারা তাদের ড্রেজার এবং বাল্কহেড রেখে পালিয়ে যায়। পরবর্তীতে আমরা সেগুলো জব্দ করি এবং এটা নিয়মিত মামলা করার প্রক্রিয়াধীন রয়েছে। যদি অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করে তবে সেটা প্রশাসন বা পানি উন্নয়ন বোর্ডকে যদি অবগত করে তবে সেক্ষেত্রে আমরা এবং জেলা প্রশাসন একসাথে এটার ব্যবস্থা গ্রহণ করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সদর উপজেলার 15 কিলোমিটার এলাকা ও চরপেশন উপজেলার 3 কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। নাসিরুদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। শুরু হয়েছে বর্ষা মৌসুম। খালবিলের দেশীয় প্রজাতির মাছ ধরার বিশেষ ফাঁদ চাই ও বুচনা বিক্রির হাট জমে উঠেছে। এই মুহূর্তে সেই খবর জানাতে ঝালকাঠি থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার পলাশ রায়। সরাসরি যাব তার কাছে। পলাশ, আজ পয়লা আষাঢ়,
শুরু হলো বর্ষা ঋতু। বর্ষা ঋতুকে কেন্দ্র করে বরিশাল অঞ্চলের খাল বিল নদী নালা কানায় কানায় নতুন পানিতে পূর্ণ হয়ে যাবে। আর এই নতুন পানিকে কেন্দ্র করে আমদানি হবে, ব্যাপক মাছের সমাগম ঘটবে কিন্তু এই নদী নালা খাল বিলে। আর সেই মাছ ধরার জন্য মাছ ধরার দেশীয় পদ্ধতির বিশেষ ফাঁদ চাই বুসনার হাট জমে উঠেছে ঝালকাঠি জেলার বিভিন্ন এলাকায়। আমি এখন রয়েছি ঝালকাঠি জেলা শহরের সবচেয়ে কাছের চাই বুসনার হাট ঝালকাঠি শহরের টাউন হল চত্বরে। এখানে কিন্তু গ্রামের বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন ধরনের চাই এবং বুসনা সহ মাছ ধরার বিভিন্ন রকম ফাঁদ নিয়ে এসেছেন স্থানীয় বিক্রেতারা। গ্রামের বাঁশ দিয়ে এই চাইগুলো তৈরি হয়, এর কোনোটাকে চাই বলা হয় আবার কোনোটাকে বুসনা বলা হয়। ঝালকাঠি জেলা জুড়ে 2 শতাধিক এই চাই বুসনার হাট রয়েছে। সপ্তাহের 2 দিন কিন্তু হাট বসে। এই যে হাটটি রয়েছে এখানে সোমবার এবং বৃহস্পতিবার এই চাই বুসনার হাট বসবে। একটি চাই বুসনা আসলে জোড়া হিসাবে বিক্রি হয়, 2টো নিয়ে 1 জোড়া। যেটা চাই রয়েছে সেই চাই বিক্রি হচ্ছে 400 টাকা জোড়া, আর যেটা বুসনা রয়েছে সেটা কিন্তু 1000 টাকা জোড়া বিক্রি হচ্ছে। গ্রামের সাধারণ যে পরিবারগুলো রয়েছে তারা কিন্তু একটা মৌসুমি আয়ের একটা পথ পান। প্রতি বছর এই বর্ষা মৌসুমকে কেন্দ্র করেই কিন্তু তারা এই মৌসুমি আয়ের একটা পথ খুঁজে পান। এখান থেকেই একটা মৌসুমি জীবন জীবিকা তৈরি হয়। অসংখ্য মানুষ যারা মাছ ধরেন তারা কিন্তু এখান থেকে সহ ঝালকাঠি জেলার বিভিন্ন স্থান থেকে এই চাই বুসনা কিনে নিয়ে যায়। আরো 3 মাস এই চাই বুসনার হাট জমবে ঝালকাঠি জেলার বিভিন্ন হাটগুলোতে। তো এই ছিল আমার কাছে ঝালকাঠি শহরের টাউন হল এলাকার চাই বুসনার হাট থেকে বর্ষা মৌসুমকে কেন্দ্র করে চাই বুসনা হাটের সর্বশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম ঝালকাঠি থেকে। ইলিশের মৌসুমে তীব্র সংকটে বিপর্যস্ত রূপালী ইলিশের রাজধানী বরিশাল। সরবরাহ ঘাটতি থাকায় 1 কেজি ওজনের ইলিশের দাম ঠেকেছে 2500 টাকায়। দরদাম করে ফিরে যাচ্ছেন অনেক ক্রেতা। সংশ্লিষ্টরা বলছেন নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে মাছ শিকার আর প্রাকৃতিক পরিবর্তন সৃষ্টি করেছে সংকট। সুজয় দাসের তোলা ছবিতে বিস্তারিত মেহেদী হাসান বাপ্পির রিপোর্টে। বাজারে ক্রেতা বিক্রেতার দরদামের দৃশ্য দেখে প্রথমে মনে হতে পারে স্বাভাবিক বেচাকেনা, কিন্তু না, এর আড়ালে লুকিয়ে আছে মধ্যবিত্তের রূপালী ইলিশের স্বাদ নেয়ার আকুতি। উচ্চ মূল্যের বাজারে ইলিশ না কিনেই চলে যাচ্ছেন অনেকে। ইলিশের সংকটে চেনা রূপ হারিয়েছে বরিশালের কীর্তনখোলা তীরের পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র। ইলিশের রাজধানী খ্যাত বরিশালে এখন মাছের রাজাই যেন উধাও। ঘাটতির তীব্রতায় দাম ঠেকেছে ক্রেতার নাগালের বাইরে। মাছের যে আকার ছোঁয়া দাম, দক্ষিণাঞ্চল ইলিশের উৎপত্তি, সেখানে মাছের হাহাকার। মাছের যে অবস্থা, বাজারের যে দাম, এই উর্দুতে মাছই তো কেনা যাচ্ছে না। ছোট মাছ দিয়ে কিনতে পারিনি ইলিশ মাছ, হ্যাঁ দাম বেশি। গরিবের জন্য ইলিশ মাছ খাওয়া যাবে না। পোর্ট রোড মৎস্য আড়তদার সমিতি বলছে চলতি মৌসুমে ইলিশের আমদানি ঠেকেছে 30 থেকে 38 মনে। দাবি বিগত বছরগুলোর চেয়ে এবার নদী যেন একেবারেই শূন্য। ছোটবেলায় ছিলাম, ওই যে সময় বাবার সাথে যাইতাম, ওই সময় অনেক মাছ ছিল। এখন দীর্ঘ 2-3 বছর ধরে ততটা মাছ নাই নদীতে। মাছ নাই নদী, এই কারণে মাছের দামটা বৃদ্ধি। এবং ওই জাটকি মনে করেন আগে কিছু জাটকি ওঠে, দাম একটু সীমিতর মধ্যে থাকতো, আর জাটকি মেটকি ওঠে না। এই সময়কালে মিষ্টি পানিতে মাছ কম থাকে। এই আপনি জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাসের সময় একটু কম থাকে মাছ, হয় আষাঢ়ে 15-20 থেকে কিছু মাছ আমদানি হইতে পারে। মানবসৃষ্ট ও প্রাকৃতিক প্রতিকূলতায় ইলিশের গতিপথ পরিবর্তন ও সরবরাহ হ্রাস পেয়েছে বলছে মৎস্য বিভাগ। এরপর আমাদের দূষণ একটা বড় ফ্যাক্টর, দূষণ অতি আহরণ একটা বড় ফ্যাক্টর। আমাদের জেলে আর মাছের অনুপাত ঠিক না। যে পরিমাণ জেলে থাকলে তাতে বেশি জেলে মাছ ধরে। ম্যানমেড কারণ এবং ন্যাচারাল দুটো মিলিয়েই মাছের সংখ্যাটা একটু কম। 11 জুন মধ্যরাত থেকে চলছে সমুদ্রে ইলিশ শিকার। এর আগে নদ নদী থেকে মাছ ধরা শুরু হয় 1 মে থেকে। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল। সমুদ্রে 58 দিন নিষেধাজ্ঞার পর আবারও শুরু হয়েছে মাছ ধরা কার্যক্রম। জেলার পাইকারি বাজারগুলোতে আসতে শুরু করেছে রূপালী ইলিশ সহ সামুদ্রিক নানা প্রজাতির মাছ। এ বিষয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী হেতালিয়া বাঁধ ঘাট থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার মনির হোসেন বাদল। সরাসরি চলে যাব তার কাছে। বাদল,
বাদল, মাছ ধরার কার্যক্রম কেমন দেখতে পাচ্ছেন? অন্যান্য মাছ বৃদ্ধির লক্ষ্যে কিন্তু 58 দিন মাছ ধরা বন্ধ করেছিল সরকার। আর এই যে 58 দিন যে বন্ধ থাকার পরে কিন্তু 11ই জুন থেকে কিন্তু আবার সমুদ্রে মাছ ধরতে নেমেছে জেলেরা। আসলে এই 58 দিন মাছ ধরা বন্ধ থাকার কিন্তু সমুদ্রে কিন্তু এই যে মাছ না ধরা কিন্তু পটুয়াখালী যে পাইকারি বা মাছের বাজার রয়েছে, সকল মাছের বাজারে কিন্তু দেখা যাচ্ছে মাছের দাম বৃদ্ধি ছিল। কিন্তু 11ই জুন থেকে যেহেতু সমুদ্রে জেলেরা আবার মাছ ধরতে গেছে, সেহেতু পটুয়াখালী যে পাইকারি বাজারগুলো রয়েছে, পাইকারি বাজারে কিন্তু দেখা যাচ্ছে যে মাছের সরবরাহ কিন্তু স্বাভাবিক রয়েছে, মাছের দাম কিন্তু অনেকটা কম রয়েছে। আমরা যেখানে দেখেছি গত কিছুদিন আগেও রুই মাছের পটুয়াখালী কেজি ছিল 20 থেকে 200, 250 থেকে 350 টাকা কেজি ছিল, সেখানে আমরা দেখতে যাচ্ছি 300 টাকার কেজির মধ্যে রয়েছে। আসলে বিক্রি হচ্ছে। আমরা বলতে পারি যে আগামীতে মাছ ধরার যে আবার শুরু হয়েছে 11 জুন থেকে, সেহেতু কিন্তু সমুদ্রের জেলেরা মাছ ধরতে গেছে, অনেক জেলে আবার অনেক জেলে কিন্তু মাছ ধরতে ফিরে এসেছে, যার কারণে কিন্তু সমুদ্রে কিন্তু সকল ধরনের মাছ আমদানি বেশি থাকায় কিন্তু পটুয়াখালী পাইকারি বাজারগুলোতে কিন্তু মাছের দাম কিন্তু অনেকটা কমে গেছে। এছাড়া পটুয়াখালী যে মাছের পাইকারি বাজার থেকে আমার কাছে সর্বশেষ বাজারগুলোতে কিন্তু মাছের দাম কিন্তু অনেকটা কমে গেছে। এই ছিল পটুয়াখালী যে মাছের পাইকারি বাজার থেকে আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালী থেকে। রাজধানীর 8 দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর রেশ না কাটতেই এবার চট্টগ্রামে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার বলছে, চিকিৎসকের অবহেলা আর গাফিলতির কারণে পচে যায় নবজাতকের হাতের আঙুল। পরে পুরো শরীরে ইনফেকশন ছড়িয়ে গেলে ঢাকায় নিয়ে হাত কেটেও বাঁচানো গেল না সেই নবজাতককে। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর 8 দিন হাসপাতালে নবজাতকের মৃত্যুর রেশ না কাটতে এবার চট্টগ্রামে শিশুকে ভুল চিকিৎসার অভিযোগ। জন্মের পর নিউমোনিয়া ও অক্সিজেনের সমস্যা থাকায় নগরীর সাজিনাস হাসপাতালে গত 25 মে ভর্তি করানো হয় শিশুটিকে। পরিবারের অভিযোগ, হাসপাতালে ভর্তির 5ম দিনে শিশুটির বাম হাতে ব্যান্ডেজ আর কালো গোলাপি রং দেখতে পান তারা। তবে তা গোপন রাখার চেষ্টা করেছিল চিকিৎসকরা। প্রথমে ভুল চিকিৎসার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও পরে ক্যানোলা নিয়ে ত্রুটির কথা স্বীকারও করেন চিকিৎসকরা। আসলে একদিন বা এই 4 দিনের মাথায় এই হাড়টা কিন্তু এই অবস্থা হয় না। সেলুলাইট হয়ে যে কালো হয়ে যাওয়া বা গ্যাংগ্রিনে চলে যাওয়া, এটা নিশ্চয়ই কয়েকদিনের একটা যেটাতে ওরা ট্রিটমেন্টটা ঠিকভাবে করে নাই। ওদের ট্রিটমেন্টে অনেক ঘাটতি ছিল। ওর ডাক্তার আনোয়ার স্যারের আন্ডারে আমার বাচ্চাটা ছিলেন। ডাক্তার আনোয়ার স্যারের তত্ত্বাবধানটা ঠিক ছিল না, ডিউটিরত ডাক্তারদের অবহেলা ছিল। সন্তানের অবস্থা খারাপের দিকে গেলে উন্নত চিকিৎসার জন্য তড়িঘড়ি করে ঢাকার ইবনে সিনা এবং পরে এবারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানান, হাতে পচন ও ইনফেকশন হওয়ায় কাটতে হবে হাত। সন্তান বেঁচে থাকবে সেই আশায় অপারেশনে সম্মতিও দেয় পরিবার। 3 জুন কাটা হয় ফুটফুটে নবজাতকের তুলতুলে হাতটি। তারপরও বাঁচানো গেল না ছোট্ট শিশুটিকে। পরের দিন পুরো শরীরে ইনফেকশন ছড়িয়ে মৃত্যু হয় তার। অবশ্যই ভুল চিকিৎসা হয়েছে। আজকে ভুল চিকিৎসা হয়েছে বলে আমি আমার বাসার মধ্যে বাচ্চারা আরও 2টা বাচ্চা আছে, আমার ওয়াইফ, আমার আত্মীয়স্বজন সবাই আমরা এটা নিয়ে খুব মর্মাহত। কেন এই বাচ্চা আসছে, স্বাভাবিক মৃত্যু হলে আমি জিনিসটা মেনে নিতাম। এই বাচ্চা তো আসার পর থেকে 100 খুন করা হয়েছে। একসময় হাতটাতেও যন্ত্রণা পেয়েছে, এরপর হাতটা কাটা হয়েছে। তো বাচ্চাটার উপর দিয়ে কত কষ্ট গিয়েছে। চাই ওদের বিচারটা হোক, ওরা আর কারো মায়ের যেন বাচ্চা কোল খালি না হোক। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, নবজাতকের বাম হাত ফোলা নিয়ে ভর্তি হয়েছিল হাসপাতালে। ঘটনা তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ ও সিভিল সার্জনের পক্ষ থেকে 2টি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওরা ফুলাটুরা নিয়ে আসছে, কিন্তু একটা জিনিস, যে কোনো ইনফেকশন তো একদিন হবে না। ইনফেকশন, আমার ডক্টর যেটা বললেন যে যে কোনো একটা ইনফেকশন করতে হলে অন্তত সময় লাগে। ওই সময়টাই পরবর্তীতে ইনফেকশনটা আসে ওইখান থেকে। আমাদের ডক্টরদের যেটা মতামত হচ্ছে গিয়ে, আমরা যে হাতটা ওই ইনফেকশন নিয়ে এসেছিল, আমরা সেই হাতে কোনো কাজই করি নাই, আমরা করেছি অন্য জায়গায়, বললাম না পায়ে এবং ডান হাতে।
এর আগে নবজাতকের মায়ের দেয়া একটি আবেগঘন স্ট্যাটাস আমি একজন ভুক্তভোগী মা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশের চিকিৎসা সেবা নিয়ে সমালোচনার ঝড় ওঠে, যা নাড়া দেয় দেশের মানুষকে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।